প্রিয় ভিউয়ার্স, যারা শুনছেন সর্বপ্রতি শুভেচ্ছা রইল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য বিষয়বস্তু হিসেবে যা বেছে নিয়েছি তা হলো মানসিক চাপ বা স্ট্রেস। এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের কী করা উচিত বা আমরা কিভাবে এই চাপ মোকাবেলা করতে পারি সে বিষয়ে যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন তারা আমরা যারা মানসিক চাপে ভুগি তাদেরকে সহযোগিতা করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেন বা যা আমাদেরকে বলতে চান এই চাপ মোকাবেলা করার জন্য সে বিষয়ে আমরা তাদেরই বক্তব্য, তাদেরই থেরাপিউটিক সেশনে যে সমস্ত টেকনিক্স বা স্ট্র্যাটেজি তারা ব্যবহার করে থাকেন কিংবা যারা এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছে যান তাদেরকে তারা কিভাবে সহযোগিতা করে থাকেন সে বিষয়ে আমরা একটু ধারণা নিই। তবে আমাদের মনে রাখতে হবে আমরা এই বিষয়গুলো শুধু বোঝার জন্য, জানার জন্য যে মানসিক স্বাস্থ্যকর্মীরা এই বিষয়গুলো কিভাবে তারা তাদের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন সে বিষয়ে একটু ধারণা নেওয়া। কারণ এই বিষয়গুলো কিভাবে কোন ব্যক্তির ক্ষেত্রে কতটুকু কার্যকরী কিংবা প্রয়োগ করতে হবে কিংবা কিভাবে এই কৌশলগুলো প্রয়োগ করা যায় সেই বিষয়গুলোর উপর যথাযথ জ্ঞান, দক্ষতা এবং এই বিষয়গুলো কিভাবে যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য কতটুকু কার্যকরী হবে বা কিভাবে কার্যকরী হবে সেই বিষয়গুলো মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারাই মূলত বোঝার চেষ্টা করেন এবং সেভাবে সহযোগিতা করেন। এখানে কি আলোচনায় কিছু কিছু বিষয় হয়তোবা আমরা নিজেরাই চেষ্টা করতে পারি আমাদের চাপ মোকাবেলা করার ক্ষেত্রে। যারা আমরা নিজেরা এই কৌশলগুলো প্রয়োগ করে বা কাজে লাগিয়ে যদি আমরা যথাযথ আমরা সুফল না পাই বা তার কার্যকারিতা যদি আমরা লক্ষ্য করতে না পারি তাহলে আমরা অবশ্যই প্রফেশনাল যারা আছেন আমরা তাদের সহযোগিতা চাইব। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা আজকে একটু আলোচনা করি এই স্ট্রেস বা মানসিক চাপ কিভাবে মোকাবেলা করা যায় বা কিভাবে ম্যানেজ করা যায় সে বিষয়ে একটু আলোচনা করি। আর এই আলোচনা করার জন্য প্রথমেই আমরা একটু জেনে নিই আমরা স্ট্রেস বলতে কি বুঝি। আর এর উত্তরে আমরা যা বলতে পারি, স্ট্রেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ফিলিং অফ ইমোশনাল অর ফিজিক্যাল টেনশন caused by any event or thought that makes someone feel frustrated, angry or nervous. অর্থাৎ স্ট্রেসের ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আমরা যা বুঝতে পারি স্ট্রেস মূলত এক ধরনের অনুভূতি বা ফিলিং যা মূলত আবেগীয় অনুভূতি অথবা শারীরিকভাবে আমরা যে চাপ বা টেনশন বোধ করি যা মূলত কারণ হিসাবে যে কোনো ঘটনা কিংবা চিন্তা ব্যক্তির মধ্যে হতাশা, রাগ কিংবা নার্ভাস, ভেঙে পড়া এই বিষয়গুলো ব্যক্তির মধ্যে যখন লক্ষ্য করা যায় চাপের প্রেক্ষিতে, এটি মূলত তারা স্ট্রেস বলতে চেয়েছেন। অর্থাৎ স্ট্রেস ব্যক্তিকে
কখনো কখনো ফ্রাস্ট্রেটেড বা অ্যাংরি এবং নার্ভাস করে ফেলে। ইটস দ্য বডিজ ন্যাচারাল রেসপন্স। এটা প্রকৃতিগতভাবে বা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এটা শরীরের একটা প্রতিক্রিয়া বা রেসপন্স, ন্যাচারাল রেসপন্স টু চ্যালেঞ্জ অর ডিমান্ড। যে ডিমান্ড বা চাহিদা উৎপন্ন হয় কিংবা যে চ্যালেঞ্জগুলো আমাদের জীবনে আসে সেগুলোর একটি প্রকৃতিগত বা প্রাকৃতিক যে প্রতিক্রিয়া, যে স্বাভাবিক প্রতিক্রিয়া, সেটি মূলত চাপ। হোয়াইল শর্ট ব্রাস্ট অফ স্ট্রেস ক্যান বি বেনিফিশিয়াল। কখনো কখনো স্বল্প মাত্রায় চাপের যে বিস্ফোরণ বা এক চাপে আমরা ফেটে পড়ি, আমরা যাকে বলি, সেরকম কখনো কখনো আমাদের এগুলো সহায়ক, বেনিফিশিয়াল, লাইক হেল্পিং সামওয়ান অ্যাভয়েড ডেঞ্জার। বিপদ থেকে আমরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারি বা বিপদ এড়িয়ে যাওয়ার জন্য কখনো কখনো চাপ সহায়ক ভূমিকা রাখে। এক্সেসিভ স্ট্রেস ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। কিন্তু অতিমাত্রায় যে চাপ, এই চাপ কিন্তু নেতিবাচকভাবে প্রভাব পড়ে শরীর এবং মানসিক স্বাস্থ্যের উপর। এই জন্যে আমাদের মূলত এই স্ট্রেস ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি বা কৌশল আমাদের জেনে নিতে হয়। এবং এই স্ট্রেসের বহুমাত্রিক কারণ থাকতে পারে। মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারাই মূলত এই বহুমাত্রিক কারণগুলো শনাক্ত করার চেষ্টা করেন এবং যে কারণগুলো এই ব্যক্তির স্ট্রেসের জন্য দায়ী সে বিষয়গুলো সম্পর্কে এবং ওই স্ট্রেস মোকাবেলা কিংবা ওই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য যে কৌশলগুলো কার্যকরী এবং যথাযথ সেগুলো তারা নির্ধারণ করেন এবং সেভাবে যারা এই মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সহযোগিতা পেতে যান তাদেরকে সেভাবে তারা সহযোগিতা করে থাকে। তাহলে ভিউয়ার্স, আমরা আজকে একটু আলোচনা করি আমরা এই স্ট্রেসকে কিভাবে ইফেক্টিভলি আমরা ম্যানেজ করতে পারি বা সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ম্যানেজিং স্ট্রেস ইনভলভস এ কম্বিনেশন অফ লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড মাইন্ডফুল প্র্যাকটিস। অর্থাৎ এই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য আমাদের দুটো জায়গার মধ্যে সমন্বয় করতে হয়। একটি হলো লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট, জীবনের সাথে আমাদের খাপ খাওয়াতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, অ্যান্ড মাইন্ডফুল এবং মনের বা মনোজগতের যে যত্ন বা মনের প্রতি যে মনোযোগ দেওয়া, এই বিষয়টাও আমাদের প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ এই লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট এবং আমাদের মাইন্ডফুল প্র্যাকটিস এই দুটোর সমন্বিত যে উদ্যোগ এটি মূলত স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ভূমিকা রাখে। কি স্ট্র্যাটেজি ইনক্লুড, এখানে আমরা কিছু মূল স্ট্র্যাটেজি বা কৌশলের কথা আমরা বলতে পারি। ইনক্লুড যেমন রেগুলার এক্সারসাইজ, নিয়মিত শরীরচর্চা, প্রায়োরিটাইজিং স্লিপ, আমাদের জন্য আমরা পর্যাপ্ত বা যথাযথ আমরা যেন ঘুমাতে পারি, ঘুমের জায়গাটাকে গুরুত্ব দেওয়া, প্র্যাকটিসিং রিল্যাক্সেশন টেকনিক্স, আমরা রিল্যাক্স থাকার জন্য যে সমস্ত টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো যেন আমরা প্র্যাকটিস করি, অ্যান্ড সিকিং সাপোর্ট ফ্রম লাভড ওয়ান্স ওর প্রফেশনালস। এবং আমরা যেন যাদের প্রতি আমাদের আস্থা আছে, যাদেরকে আমরা বিশ্বাস করি বা যাদেরকে আমরা ভালোবাসি, তাদের কাছ থেকে এবং প্রয়োজনে প্রফেশনালদের কাছ থেকে যেন আমরা এই সাপোর্ট সিক করি বা আমরা সহযোগিতা চাই আমাদের এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য বা স্ট্রেস মোকাবেলা করার জন্য। এটুকুই হলো মোদ্দা কথা।
এই কথাটুকুকে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি কিংবা একটু ধাপে ধাপে আলোচনা করি, তাইলে আরও কিছু জিনিস আমরা এখানে সংযুক্ত করতে পারি। সেক্ষেত্রে যেমন আমরা প্রথম ধাপেই যে জায়গাগুলো আমরা বিবেচনা করতে পারি তা হলো লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ জীবনের যে জায়গাগুলোতে আমাদের একটু পরিবর্তন আনতে হবে, বা যে জীবনের সাথে আমাদের সমন্বয় করে বা জীবনের সাথে খাপ খাওয়াতে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদেরও কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হয়। কোন কোন জায়গাগুলোতে আমাদের একটু পরিবর্তন করা দরকার, সেই জায়গাগুলো এখানে আমরা বিবেচনা করতে পারি স্ট্রেস ম্যানেজমেন্টের প্রথম ধাপে। যেমন এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইভেন মডারেট এক্সারসাইজ লাইক ওয়াকিং, হাঁটা ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস স্ট্রেস। এই স্ট্রেস কমানোর জন্য কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মাঝারি ধরনের শারীরিক ব্যায়াম, যেটা আমরা বলতে পারি যেমন ওয়াকিং, এটা আমাদের স্ট্রেসকে কমাতে সহযোগিতা করে। তাছাড়া ডায়েট, ইটিং এ ব্যালেন্সড ডায়েট, আমাদের ব্যালেন্সড নিউট্রিশিয়াস ডায়েট, আমরা যেন সুষম খাবার এবং পুষ্টিকর খাবার আমরা যেন গ্রহণ করি। অ্যান্ড লিমিটিং ক্যাফেইন, আমরা যেন এই চা কফি অর্থাৎ ক্যাফেইন জাতীয় জিনিসগুলোর যেন আমরা একটু কম সেবন করি, অর্থাৎ কম আমরা এই জায়গাগুলো আমরা যেন পান করি, অর্থাৎ ক্যাফেইন জাতীয় জিনিস ক্যান হেল্প ইমপ্রুভ আওয়ার ওভারঅল ওয়েলবিং অ্যান্ড রেজিলিয়েন্স টু স্ট্রেস। এই বিষয়গুলো আমাদের সার্বিক কল্যাণ এবং স্ট্রেসকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা রাখে। স্লিপ, ঘুমের বিষয়টা আমাদের বিবেচনা করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। প্রায়োরিটাইজিং গেটিং এনাফ স্লিপ, পর্যাপ্ত ঘুমকে আমাদের প্রাধান্য দিতে হবে। যেমন 7 to 9 hours পার নাইট, প্রতি রাতে সম্ভব হলে আমাদের 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। অ্যাজ স্লিপ ডিপ্রাইভেশন ক্যান এক্সাজারবেট স্ট্রেস। ঘুম পর্যাপ্ত না হলে, অর্থাৎ ঘুমের বঞ্চনা আমাদের এই চাপের মাত্রাটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ চাপটাকে আরও বিস্তৃত করে, এটাই বলতে চেয়েছেন। লিমিট স্ক্রিন টাইম, আমরা যেন একটু মোবাইল, টিভি বা অন্যান্য যে সমস্ত কম্পিউটার, এই স্ক্রিন টাইমটা যেন আমরা একটু কমিয়ে ফেলি, অর্থাৎ এই জায়গাটা যেন আমরা একটু বিবেচনা করি। এটা আমাদের এই স্ট্রেসের জন্য ভূমিকা রাখে। সেই জন্য তারা বলতে চাইছেন রিডিউস এক্সপোজার টু ইলেকট্রনিক ডিভাইস স্পেশালি বিফোর বেড। আমরা ঘুমানোর আগের জন্য ইলেকট্রনিক ডিভাইসের জায়গাটা একটু বিবেচনা করে আমরা যেন একটু দূরে রাখি বা দূরে থাকি এই জায়গাটা থেকে। অ্যাজ ইট ক্যান ইন্টারফিয়ার উইথ স্লিপ অ্যান্ড ইনক্রিজ স্ট্রেস লেভেলস। যেহেতু এটা আমাদের ঘুম এবং স্ট্রেসের জায়গাটাকে প্রভাবিত করে, সেই জন্য আমরা ইলেকট্রনিক ডিভাইসটা যেন বেড টাইমের আগে আমরা যেন একটু দূরে রাখি, বা সেখান থেকে আমরা নিজেরা যেন একটু দূরে থাকি। এটি হলো প্রথম ধাপে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের কিছু কৌশল। এবার তাহলে চলুন আমরা দ্বিতীয় ধাপে একটু আলোচনা করি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আর কি কি টেকনিক্স আমরা ব্যবহার করতে পারি। এখানে যে কাজগুলো আমরা করতে পারি বা যে স্ট্র্যাটেজিগুলো আমরা বা টেকনিকগুলো আমরা প্রয়োগ করতে পারি, এগুলো অধিকাংশই যিনি মানসিক স্বাস্থ্যকর্মী আছেন বা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, তারাই মূলত তাদের কাছে যারা সহযোগিতার জন্য যান তাদেরকে তারা শিখিয়ে দেয় এবং সেই জায়গাটা কীভাবে দক্ষতা এবং যথাযথভাবে এই বিষয়গুলো অনুশীলন করা যায় সে বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন বা শিখিয়ে থাকেন। তাহলে আমরা দ্বিতীয় ধাপে যে টেকনিক্সগুলো আমরা ব্যবহার করতে পারি তা হলো মাইন্ডফুলনেস অ্যান্ড রিল্যাক্সেশন টেকনিক্স। এক্ষেত্রে আমরা যা করতে পারি ডিপ ব্রেথিং, গভীর নিঃশ্বাসের অনুশীলন,
Practicing deep, slow breaths can help calm our nervous system and reduce physical symptoms of stress. গভীর এবং ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়ার যে কৌশলগুলো আমরা যদি আয়ত্ত করতে পারি, যা আমাদের নার্ভাস সিস্টেম এবং আমাদের ফিজিক্যাল যে সিমটমগুলো আছে স্ট্রেসের জন্য, সেগুলো কমাতে অনেক সহায়ক ভূমিকা রাখে। মেডিটেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন, হুইচ ইনভলভস ফোকাসিং অন দ্য প্রেজেন্ট মুভমেন্ট, অর্থাৎ মাইন্ডফুলনেস টেকনিকটার ক্ষেত্রে যে বিষয়টি মনোযোগ দেওয়া হয় তা হলো যে সাধারণত স্ট্রেস অতীতের বিভিন্ন নেতিবাচক বা খারাপ চিন্তা ব্যক্তির মধ্যে তার যে চিন্তার জগতে চলে আসে। সেক্ষেত্রে ব্যক্তিকে সর্বদা বর্তমান বা এই মুহূর্তে আমরা যেখানে আছি, যেভাবে আছি, সেই জায়গাটায় মনোযোগ দিতে দেওয়া বলা হয় এবং বর্তমানকে ফোকাস করতে, মনোযোগ দিতে চেষ্টা করতে বলা, এবং বর্তমানটাকে ভালো রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য, বা আমরা এই মুহূর্তটা যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি, ভালো থাকতে পারি, আমরা যেন স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজন, কর্ম এবং আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা পূরণ করতে পারি, সেই জায়গাটায় যেন আমরা বেশি মনোযোগ দিই, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। তবে এই মেডিটেশন একটি, যেহেতু এটা একটা মনোবৈজ্ঞানিক কৌশল, এটি মূলত যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তারা এই বিষয়টা সম্পর্কে ব্যক্তিকে আরও যথাযথভাবে প্রশিক্ষিত করে থাকেন এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন এই জায়গাটা কীভাবে আয়ত্ত করতে হবে এবং মাইন্ডফুলনেস ট্রেনিংটা কীভাবে করতে হয়, সেই জায়গাগুলো তারা গাইড করে থাকে। তাই এই সমস্ত বিষয়ে আমরা মানসিক স্বাস্থ্যকর্মীর সহযোগিতা চাবো বা নেওয়ার চেষ্টা করব। Which involves focusing on the present moment can help reduce anxiety and improve overall stress management. এটা হলো মেডিটেশনের ক্ষেত্রে। ইয়োগা, আমরা সাধারণত মাইন্ডফুলনেস বা আমরা রিল্যাক্সেশনের ক্ষেত্রে ইয়োগা আমাদের ইতিবাচক ভূমিকা রাখে। ইয়োগার ক্ষেত্রে যে কাজগুলো করা হয়, ইয়োগা combines physical posture, breathing techniques and meditation which can promote relaxation and reduce stress. আমাদের এই স্ট্রেসের ক্ষেত্রে ইয়োগাও ইতিবাচক ভূমিকা রাখে। তাছাড়া প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, এই প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন এটাও যারা সাইকোথেরাপিস্ট আছেন বা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, তারা তাদের ক্লায়েন্ট যারা আছেন বা তাদের কাছে সহযোগিতার জন্য যারা যায়, তাদেরকে তারা প্রশিক্ষিত করে থাকেন, শিখিয়ে থাকেন এবং কিভাবে এই জায়গাগুলোতে দক্ষতা অর্জন করতে হয় সেই জায়গায় তারা তাদের গাইড করে থাকেন। তাহলে এখানে তারা যা বলতে চেয়েছেন আমরা একটু জেনে নিই। প্রগ্রেসিভ রিল্যাক্সেশনের ক্ষেত্রে যা করা, দিস টেকনিক ইনভলভস টেন্সিং অ্যান্ড রিল্যাক্সিং ডিফারেন্ট মাসল গ্রুপস টু রিডিউস ফিজিক্যাল টেনশন অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেস, অর্থাৎ শরীরের ডিফারেন্ট মাসলস গ্রুপ, অর্থাৎ শরীরের এক এক অংশের প্রতি বা বিভিন্ন অংশের সে মাসলগুলোকে তারা শক্ত করে ধরে রাখতে বলেন এবং ছেড়ে দিলে, এই যে ছেড়ে দেওয়ার পরে যে এই যে একটা আরামবোধ বা রিল্যাক্স, এই বিষয়গুলো এই স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভূমিকা রাখেন এবং এগুলো কিভাবে কন্ডাক্ট করতে হয়, পরিচালনা করতে হয়, এটি মূলত থেরাপিস্ট যারা আছেন তারা ভালোভাবে শিখিয়ে দেয় এবং তারা এই জায়গাটায় যারা এই স্ট্রেস ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করতে চান, তারা তাদের সহযোগিতা চেয়ে থাকেন এবং তাদের সহযোগিতা নিয়ে থাকেন। তাছাড়া স্পেন্ডিং টাইম ইন নেচার, আমরা আরও যে কাজ করতে পারি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, আমরা একটু প্রকৃতির সাথে সময় কাটাতে পারি। গেটিং আউটসাইড অ্যান্ড এনজয়িং নেচার ক্যান হ্যাভ এ কামিং ইফেক্ট অ্যান্ড হেল্প রিডিউস স্ট্রেস। একটু প্রকৃতির সান্নিধ্যে আমরা যেন থাকি আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। আমরা তৃতীয় ধাপে যে বিষয়গুলো আমরা মেনে নিতে পারি বা গ্রহণ করতে পারি স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তা হলো সিকিং সাপোর্ট, অর্থাৎ যারা আমরা এই চাপ
মোকাবেলা করতে পারছি না, যথাযথভাবে পারছি না, কিংবা এই চাপ, এই মানসিক চাপ আমাদের ব্যক্তি জীবনকে ব্যাহত করছে, আমাদের স্বাভাবিক কর্মময় জীবন, স্বাভাবিক সুস্থতাকে ব্যাহত করছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা যেন সাপোর্ট সিক করি, যারা এই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করতে পারবে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। এটি মূলত তৃতীয় ধাপে বলা হয়েছে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। কানেক্ট উইথ আদার্স, অন্যদের সাথে যেন আমরা যোগাযোগটা রাখি। টকিং টু ফ্রেন্ডস, আমরা বন্ধুদের সাথে কথা বলতে পারি, ফ্যামিলি, পরিবারের অর সাপোর্ট গ্রুপস। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট গ্রুপস আছে, সেই গ্রুপসের সাথে আমরা যোগাযোগ করতে পারি, বা সেই গ্রুপসের সদস্য হিসাবে আমরা সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি স্ট্রেস ম্যানেজমেন্টের কৌশলগুলো জানার জন্য। ক্যান হেল্প আস ফিল লেস অ্যালোন অ্যান্ড ওভারওয়েলমড, অর্থাৎ আমরা যারা নিজেদেরকে একা মনে করি বা ভীষণভাবে আমরা অস্থির হয়ে পড়ি এই স্ট্রেসের জন্য, তাদের জন্য এই আমরা যে এই আমাদের যেন কানেকশনটার জন্য আমরা বাড়িয়ে দিই অন্যদের সাথে, এবং যাদের সান্নিধ্য পেলে আমাদের ভালো লাগে, যারা আমাদেরকে এই জায়গাটা সহযোগিতা করতে পারে, তাদের আমরা যেন সহযোগিতা চাই। সিক প্রফেশনাল হেল্প, যারা বিভিন্নভাবে চেষ্টা করে তারা এই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা যেন প্রফেশনাল হেল্প নেন, এই বিষয়টা এখানে বলা হয়েছে। ইফ উই আর স্ট্রাগলিং উইথ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, কনসিডার সিকিং প্রফেশনাল হেল্প ফ্রম এ থেরাপিস্ট অর কাউন্সেলর, আমরা যেন থেরাপি বা কাউন্সেলরের কাছ থেকে যেন আমরা এই প্রফেশনাল হেল্পটা আমরা চাই বা নিই, এটা এখানে বলেছেন। জয়েন এ স্ট্রেস ম্যানেজমেন্ট গ্রুপ, স্ট্রেস ম্যানেজমেন্ট গ্রুপে আমরা অংশগ্রহণ করতে পারি, এটি এই তৃতীয় ধাপে বলা হয়েছে স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তাছাড়া ফোর্থ স্টেপে আমরা যে জায়গাগুলো আর একটু বিবেচনা করতে পারি এই স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তা হলো আদার হেল্পফুল স্ট্র্যাটেজিস, আরও কিছু সহায়ক কিংবা আমাদের জন্য উপকারী যে সমস্ত স্ট্র্যাটেজি আছে সেগুলো এখানে তারা বলতে চেয়েছেন। যেমন আইডেন্টিফাই স্ট্রেস ট্রিগার্স, অর্থাৎ এই চাপের যে বিষয়গুলো আমাদের ট্রিগার হিসাবে কাজ করে, অর্থাৎ সংকেত, বা এটা আমাদেরকে এই যে ঘটনাগুলো, যে বিষয়গুলো আমাদেরকে চাপের মুখোমুখি করে, সেই বিষয়গুলোর জন্য আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা এখানে বলে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট সিচুয়েশনস অর ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু আওয়ার স্ট্রেস ক্যান হেল্প আস ডেভেলপ স্ট্র্যাটেজিস টু ম্যানেজ দেম, অর্থাৎ কোন পরিস্থিতি এবং কোন উপাদানগুলো আমাদের এই স্ট্রেসের জন্য ভূমিকা রাখে, সেই বিষয়গুলো যদি আমরা শনাক্ত করতে পারি যথাযথভাবে, তাইলে আমরা এটাকে ম্যানেজ করার জন্য আমরা যথাযথ স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, এবং আমরা সেই জায়গাটায় আমরা যথাযথ ইন্টারভেনশনটা আমরা এনশিওর করতে পারি। সেট রিয়েলিস্টিক গোলস, স্ট্রেসের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো আমরা যেন এই বাস্তবসম্মত আমরা যেন আমাদের গোল বা লক্ষ্য যেন আমরা নির্ধারণ করে সেট করি, এটাই তারা বলতে চেয়েছেন। অ্যাভয়েড ওভারওয়েলমিং ইউর সেলফ উইথ টু মেনি টাস্ক অ্যান্ড প্রায়োরিটাইজ হোয়াটস মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ বহু কিছুর সাথে আমরা যেন সংযুক্ত না হই, বা অনেক কিছুর মধ্যে যেন আমরা নিজেদেরকে জড়িয়ে না ফেলে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সেই জায়গাটা বিবেচনা করি, সেভাবে যেন আমরা আমাদের কাজগুলো নির্ধারণ করি। অর্থাৎ আমরা কর্ম নির্ধারণের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে আমরা যেন একটু বিবেচনা করি, এবং আমরা যেন প্রয়োজনের নিরিখে এবং প্রয়োজন বিবেচনা করি, আমরা যেন আমাদের কর্ম নির্ধারণ করি, এবং আমরা সব কিছুতে যেন জড়িয়ে না যাই, আমরা সেই জায়গাটায় যেন একটু সিলেক্টিভ, একটু প্রোটেক্টিভ হই, এবং আমরা যেন আমাদের স্ট্রেসের দিকে আমরা খেয়াল রাখি, এই বিষয়টা এখানে বলার চেষ্টা করেছেন। প্র্যাকটিস সেলফ কেয়ার, একটু নিজের যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে, নিজের যত্নটা নেওয়াটা শিখতে হবে, এটি তারা এখানে বলতে চাইছেন। যে মেক টাইম ফর অ্যাক্টিভিটিস দ্যাট ইউ এনজয় অ্যান্ড ফাইন্ড রিল্যাক্সিং, কিছু আনন্দ, যে বিষয়গুলো আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে রিল্যাক্স রাখে, সেই সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের বেছে নিতে হবে, এবং সেগুলোতে আমরা যেন অংশগ্রহণ করি।
এটি তারা বলছে যেন আমরা যেন সেলফ কেয়ারের জায়গাটা যেন আমরা একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি। তাছাড়া লার্ন টু সে নো, কখনো কখনো জীবনের কোনো কোনো ক্ষেত্রে না বলতে হয়। আমরা যারা না বলতে পারি না তাদের অনেক এই বিড়ম্বনা মুখোমুখি হতে হয়, কিংবা নিজেদের অনেক পেরেশানি। সেজন্য কখনো কখনো নিজের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য, ইন্টারভেনশনের জন্য কখনো কখনো না বলতে আমাদের শিখতে হবে। অর্থাৎ এই কথাটি তারা বলতে চেয়েছেন, ইটস ওকে টু ডিক্লাইন কমিটমেন্টস দ্যাট উইল এড টু ইউর স্ট্রেস লোড। অর্থাৎ এই চাপের বোঝা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য কখনো কখনো একটু না বলতে আমাদের শিখতে হবে, না প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এটাকে আমরা অ্যাসার্টিভনেস বলে থাকি। এটা একটা টেকনিক। এটিও মূলত যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন তারা তাদের কাছে যারা সহযোগিতা চান বা যান, তাদেরকে কারো কারো ক্ষেত্রে এই অ্যাসার্টিভনেস ট্রেনিংয়ের প্রয়োজন হয়, তাদেরকে সেভাবে অ্যাসার্টিভনেস ট্রেনিংয়ে তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, কৌশলগুলো শিখিয়ে থাকেন। সেই জায়গাটাও আমাদের একটু বিবেচনা করতে হবে। তাছাড়া চ্যালেঞ্জ নেগেটিভ থটস, নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা অর্থাৎ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের শিখতে হবে, বা সেগুলো মুখোমুখি আমাদের হওয়ার যে মানসিক দৃঢ়তা শক্তি সেগুলো আমাদের অর্জন করতে হবে। যেমন আইডেন্টিফাই অ্যান্ড চ্যালেঞ্জ নেগেটিভ থটস অ্যান্ড রিপ্লেস দ্যাম উইথ মোর পজিটিভ অ্যান্ড রিয়েলিস্টিক ওয়ান্স। আমাদের এই যে নেতিবাচক চিন্তাগুলো, এগুলোকে আমরা যেন ইতিবাচক চিন্তা এবং বাস্তবসম্মত চিন্তার দ্বারা আমরা এগুলোকে রিপ্লেস করতে পারি। অর্থাৎ এই জায়গাগুলো যেন আমরা নেতিবাচক চিন্তার জায়গাগুলো আমরা যদি যথাযথভাবে আমরা এগুলোকে ম্যাচিউর করতে পারি বা রেশনালাইজ করতে পারি, বা আমরা এই নেতিবাচক চিন্তার যে কার্যকরণ সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা থেকে যদি আমরা সিদ্ধান্তে বসতে পারি এবং ইতিবাচকভাবে যদি বিষয়গুলো আমরা বিবেচনা করতে পারি, এবং সেই বিবেচনার প্রেক্ষিতে আমাদের যে ইনসাইট আমাদের মধ্যে আসবে, আমাদের যে অন্তর্দৃষ্টি বলে যে জ্ঞান বা যে নলেজ আমরা গেইন করব, এটি আমাদের এই স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করতে চেষ্টা করবে। অর্থাৎ এটি মূলত তারা বলতে চেয়েছেন। এটাকে আমরা কগনিটিভ ওয়েভিং বলি, মানে জ্ঞান দিয়ে বোনা জায়গাগুলো, আমরা নেগেটিভ থটসের জায়গাগুলো আমরা পজিটিভ এবং রিয়েলিস্টিক থটস দিয়ে আমরা সেগুলোকে আমরা মোকাবেলা করব, চ্যালেঞ্জ করব, এবং সেগুলো আমরা যথাযথভাবে পরিচালনা কিংবা ম্যানেজ করা আমরা সেই কৌশলটা আমরা শিখব। তাছাড়া লার্ন টু ফরগিভ ইউরসেলফ, এই জায়গাটায় আমাদেরকে কখনো কখনো নিজেদেরকে ফরগিভ করা শিখতে হবে। বি কাইন্ড অ্যান্ড কম্পেনসেট। তাছাড়া আমরা যে বিষয়গুলো আমাদের জন্য ইতিবাচক, সে বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে আমরা আমাদের এই মানসিক চাপ মোকাবেলা করার জন্য আমরা নিয়মিত চর্চা করব, এবং ভালো থাকার জন্য যে কাজগুলো আমাদের করা উচিত সে কাজগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা চাপমুক্ত জীবনযাপন করতে পারব। আমাদের চাপমুক্ত জীবনযাপন করার লক্ষ্যই হলো আমরা যেন শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারি, এবং আমরা যত বেশি আমরা চাপমুক্ত থাকতে পারবো তত বেশি আমরা আরও কর্মক্ষম হতে পারবো এবং কর্মময় জীবন আমরা অতিবাহিত করতে পারবো এবং কাজে আমরা মনোনিবেশ করতে পারবো। তাই আমাদের চাপ থেকে মুক্ত হওয়ার বা চাপমুক্ত জীবনযাপন করার যে কৌশল আছে সেই কৌশলগুলো আমাদের জেনে নেব এবং জানার চেষ্টা করব এবং নিজেদেরকে চাপ মুক্ত রাখার চেষ্টা করব, এই প্রত্যাশা রইল। আমি যতটুকু পারি আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করি। আরও ভালোভাবে যারা জানে কিংবা এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে যারা কাজ করে, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করছেন, এবং আমরা যাতে
শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে পারি। বিশেষ করে আমরা যেন মানসিক ভালো থাকার জায়গাটায় আমরা মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে সেই জায়গাটাই আমি প্রত্যাশা করি যে আমরা যেন মানসিকভাবে আমরা ভালো থাকি এবং মানসিক যে বিষয়গুলি আমাদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক জীবনের পরিস্থিতির আমাদের উপর প্রভাব ফেলে বা বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করে, সেই জায়গাগুলো থেকে এখানে আমরা মুক্ত থাকতে পারি। এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকার প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। আমরা অবশ্যই মনোসামাজিক সহযোগিতা প্রয়োজন হলে যারা মানসিক স্বাস্থ্য কর্মী আছেন, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতা চাবো। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।